ভূতের গল্প কিন্তু ফানি ইউটিউব চ্যানেলে স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যেন এরকম ভূতের গল্প সবার আগে আপনি পান। জমিদার বাড়ির বিশাল লোহার গেট। গেটটা মরিচা ধরে অর্ধেক ভেঙে ঝুলে আছে। গেটের ওপর দিয়ে বটের ঝুড়ি নেমে পুরো প্রবেশ পথ অন্ধকার করে রেখেছে। আরিফ আর সেলিম জমিদার বাড়ির বিশাল লোহার গেটের সামনে টর্চ হাতে দাঁড়িয়ে আছে। ওস্তাদ, জায়গাটা তো সুবিধার না। শুনছি এই চৌধুরী বাড়িতে রাত 12টার পরে নাকি মানুষের গলা কাটা লাশ হাঁটে। আর আমরা এই জমিদার বাড়িতে এলাম কাঠ কাটতে। তুই কি সারা জীবন মানুষের মুখে গাল গল্পই শুনবি? মহাজন খবর দিছে এই বাড়ির আনন্দমহলে একটা বিশাল সেগুন গাছ আছে। গাছটা নাকি 7 ফুইটা আকাশ দিয়া বাই হইছে। ওই গাছের কাঠের যা দাম তা দিয়া তোর 14 পুরুষ বইসা খাইতে পারবো। চুপচাপ চল। আরিফ সাহসী হলেও এই গেট পার হওয়ার সময় তার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। গেটের পিলারে একটা পুরনো সাইনবোর্ড ঝুলছে, যাতে অস্পষ্টভাবে লেখা প্রবেশ নিষেধ, আদেশক্রমে রায় বাহাদুর। লেখাটা লাল কালির, কিন্তু মনে হচ্ছে রক্তের দাগ শুকিয়ে আছে। আরিফ আর সেলিম বাড়ির ভেতরে প্রবেশ করলো। ছাদ ভেঙে বিশাল এক সেগুন গাছ মেঝে ফুঁড়ে উপরে উঠে গেছে। গাছটার গুড়ি অস্বাভাবিক মোটা এবং কালচে লাল রঙের। ঘরের চারদিকে ভাঙা ঝাড়বাতি আর পুরনো আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। উস্তাদ, দেখেন ঘরটা কেমন রাজপ্রাসাদের মতো। ওই কোনায় দেখেন একটা সিন্দুক দেখা যায় না? ভাঙা সিন্দুক। খবরদার সেলিম, আমি তোরে আগেও কইছি পুরনো বাড়িতে লোহা আর কাঠ ছাড়া অন্য কোনো কিছুর দিকে নজর দিবি না। নজর দিলেই বিপদ। এইটা রক্ত সেগুন গাছ, সাবধানে কাটতে হইব। কুড়াল বাইর কর। তারা দুজনে গাছের গোড়ায় কুড়াল চালানোর প্রস্তুতি নিল। ঠিক তখনই ঘরের এক কোণ থেকে একটা খটখট শব্দ হলো। মনে হলো কেউ একজন কাঠের পা দিয়ে হাঁটছে। উস্তাদ, শুনলেন? মনে হইতাছে কেউ হাঁটতাছে। এইটা ভাঙ্গা বাড়ি না, বাতাস ঢুকলে এমনই শব্দ হয়। তুই বিসমিল্লাহ কইয়া কোপ দে। সেলিম ভয়ে ভয়ে বিসমিল্লা বলে গাছে প্রথম কোপটা দিল। আশ্চর্যের বিষয় হলো কুড়ালটা গাছে লাগার সাথে সাথে মনে হলো গাছটা কেঁপে উঠল এবং ওপর থেকে ধুলোবালির সাথে জর্জর করে কিছু শুকনো হাড়গোড় তাদের সামনে পড়ল। উস্তাদ, হাড়, মানুষের হাড়। গাছ থেকে হাড় পড়ে কেন? এই গাছ সাধারণ মাটিতে হয় নাই সেলিম। মনে হয় এই ঘরের নিচে কবর ছিল। শিকড় কবরের ভিতর ঢুইকা গেছে। শক্ত হ, মন শক্ত কর। আরিফ সেলিমকে সাহস দিলেও সে খেয়াল করলো কুড়ালের কোপ যেখানে লেগেছে সেখান থেকে গাছের কষ বের হচ্ছে না, বের হচ্ছে কালো রঙের দুর্গন্ধযুক্ত তরল। আর ঘরের তাপমাত্রা হঠাৎ করেই অনেকটা কমে গেছে। আরিফের মনে পড়ল কালু ফকিরের কথা। রায় বাহাদুরের বাড়িতে যাস না আরি। ওইখানে গাছ কাটার শব্দ হইলে মরা মানুষ জায়গা উঠে। হঠাৎ জলসাঘরের কোনায় পড়ে থাকা একটা ভাঙা গ্রামীণ ফোন নিজে নিজেই ঘুরতে শুরু করলো। ক্যাক ক্যাক শব্দ করে একটা বিকৃত সুর বেজে উঠল। এই কে আমার ঘুম ভাঙাইলি? চোর, চোর ঢুকছে জলসাঘরে, চোর। উস্তাদ গো, এইটা তো কলের গান না, এইটা এইটা তো শয়তানের গলা। আমি আর নাই উস্তাদ, আমি পালাইলাম। সেলিম কুড়াল ফেলে দরজার দিকে দৌড় দিল, কিন্তু সে দরজার কাছে পৌঁছাতেই দরাম করে বিশাল ভারী কাঠের দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। উস্তাদ, উস্তাদ দরজা তো খুলে না, আমরা আমরা আটকা পড়ছি।
সেলিম শান্ত হ, দরজাটা জ্যাম হয়ে গেছে হয়তো, আমার লোকে ধাক্কা দে। তারা দুজনে মিলে প্রাণপণে ধাক্কা দিতে শুরু করলো, কিন্তু ঠিক সেই সময় তাদের পেছনে সেই রক্ত সেগুনের গাছটার শিকড়গুলো জ্যান্ত সাপের মতো নড়তে শুরু করলো। মাটি খুঁড়ে শিকড়গুলো ধীরে ধীরে তাদের পায়ের দিকে এগিয়ে আসতে লাগলো। ইয়া আল্লাহ, সেলিম পায়ের দিকে তাকা। সেলিম নিচে তাকাতেই দেখলো গাছের মোটা শিকড় এসে তার পায়ের গোড়ালি চেপে ধরেছে। উস্তাদ, আমারে টানতাছে, গাছ আমারে খাইয়া ফেলবো, আমারে বাঁচান উস্তাদ, বাঁচান। গাছের শিকড় সেলিমকে হ্যাচকা টানে মেঝের ওপর দিয়ে ঘেঁষটে গাছের গড়ির দিকে নিয়ে যেতে লাগলো। আরিফ তার হাত ধরে রাখার চেষ্টা করলো, কিন্তু সে নিজেও মেঝের ওপর দিয়ে পিছলে যাচ্ছে। কুড়ালটা দে সেলিম, আমার দিকে কুড়ালটা সুইটা মার, শিকড় কাটতে হইব। কিন্তু সেলিম কুড়ালটা ধরতে পারছে না। ঠিক সেই মুহূর্তে ঘরের অন্ধকার কোণ থেকে একটা ছায়ামূর্তি ধীর পায়ে বেরিয়ে এলো। ছায়াটির পরনে জমিদারের পোশাক, হাতে একটা লম্বা লাঠি, কিন্তু তার কাঁধের ওপর কোনো মাথা নেই। আমার বাগানের গাছে যে কুড়াল মারে, তার রক্ত দিয়া এই গাছের শিকড়ে তৃষ্ণা মিটে। মাথা কাটা জমিদার সামনে এগিয়ে আসছে। তার এক হাতে একটা রূপার থালা, অন্য হাতে লাঠি। শিকড়গুলো সেলিমকে গাছের গড়ির দিকে টেনে নিয়ে যাচ্ছে। সেলিমের চিৎকার করার শক্তিটুকু যেন ফুরিয়ে আসছে। ইয়া আল্লাহ, কালু ফকির বলছিল খুব বিপদ না হইলে এটা খুলবি না। আইসকা তো দেখি এইটা না খোলা ছাড়া আর উপায় নাই। আরিফ দাঁত দিয়ে কবজের মুখটা খুলল। ভেতর থেকে নীল রঙের এক ধরনের পাউডার বের হলো। সে সেটা নিজের হাতের তালুতে নিয়ে সর্বশক্তি দিয়ে সেই জ্যান্ত শিকড়গুলোর উপর ছিটিয়ে দিল। পাউডারটা শিকড়ে লাগার সাথে সাথে মনে হলো যেন ফুটন্ত তেলের উপর জল পড়েছে। চরচর শব্দ করে শিকড়গুলো সেলিমকে ছেড়ে দিল এবং ব্যথায় কোকিয়ে উঠে গুটিয়ে যেতে লাগলো। সাথে সাথে সারা ঘরে এক অসহ্য পচা মাংস পোড়া গন্ধ ছড়িয়ে পড়ল। আমার বাগান তোরা আমার রক্ত দিয়েই অশুদ্ধ করলি। মাথা কাটা জমিদার তার লাঠি উঁচিয়ে আরিফের দিকে ধেয়ে এলো। আরিফ বুদ্ধি খাটিয়ে মেঝের উপর পড়ে থাকা কুড়ালটা কুড়িয়ে নিল। সেলিম পালা, সিঁড়ির দিকে যা, এই ছাদ দিয়া ঝাঁপ দিতে হইব। আহ উস্তাদ, উস্তাদ আমার পা তো অবশ হয়ে গেছে, আমি তো নড়তে পারতাছি না। আরিফ সেলিমের হাত ধরে টেনে দৌড়াতে শুরু করলো, কিন্তু যতবারই তারা সদর দরজার দিকে যাওয়ার চেষ্টা করছে ততবারই দেয়াল থেকে ইটের সারি বেরিয়ে এসে পথ আটকে দিচ্ছে। বাড়িটা যেন এক গোলক ধাঁধায় পরিণত হয়েছে। পেছন থেকে সেই মুন্ডহীন জমিদার তার কাঠের পায়ে খটখট শব্দ নিয়ে তাড়া করে আসছে। না সেলিম দাঁড়া, এইভাবে পালানো যাইব না, এই বাড়ি আমাদের ছাড়বো না। কালু ফকির বলছিল গাছের প্রাণ যদি শিকড়ে থাকে আর শয়তানের প্রাণ যদি থাকে তার দান করা জিনিসে, তার মানে এই শয়তানের প্রাণ এই গাছের মধ্যেই আছে। আরিফ খেয়াল করলো জমিদার যখনই আগাচ্ছে গাছের গুড়ি থেকে এক ধরনের স্পন্দন শোনা যাচ্ছে, ঠিক যেন হৃৎপিণ্ডে ধুকপুকানি। আরিফ বুঝতে পারল এই সেগুন গাছটাই সকল অনর্থের মূল। জমিদারকে হত্যার পর হয়তো তার দেহ এই গাছের নিচেই চাপা দেওয়া হয়েছিল, আর গাছটা এখন জমিদারের প্রেতাত্মার আধার। সেলিম টর্চটা ওই গাছের মগ ডালে মার, ওরে বিভ্রান্ত কর। সেলিম কাঁপতে কাঁপতে টর্চের আলো জমিদারের ধরের দিকে মারল। সেই ফাঁকে আরিফ দৌড়ে গিয়ে কুড়াল উঁচিয়ে গাছের সেই জায়গায় আঘাত করল যেখানে স্পন্দনটা আসছিল। কুড়ালের কোপ লাগতেই গাছ থেকে কালো তরল নয়
ফিনকি দিয়ে তাজা লাল রক্ত বের হতে লাগলো। কুড়ালের আঘাতে গাছের গুড়ির ভেতরে একটা গর্ত তৈরি হলো। দেখা গেল গাছের ভেতর একটা হাড়ের খুলি আটকে আছে। উস্তাদ, এটা কি মাথা? জমিদারের মাথা? আহ, শয়তান, খারা, শেষ কইরা দিমু তোর অভিশাপ। আরিফ তার শেষ শক্তি দিয়ে খুলিটার উপর কুড়াল চালালো। খুলিটা চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে গেল। সাথে সাথে পুরো জমিদার বাড়ি ভূমিকম্পের মতো কেঁপে উঠল। সেই ছায়ামূর্তি ধোয়ার মতো মিলিয়ে গেল। বন্ধ হওয়া দরজাটা প্রচণ্ড শব্দে খুলে গেল। বাইরের চাঁদের আলো আনন্দমহলে প্রবেশ করলো। আরিফ আর সেলিম কোনো মতে টলতে টলতে বাড়ির বাইরে বেরিয়ে এলো। তারা পেছনে তাকিয়ে দেখলো সেই বিশাল সেগুন গাছটা মুহূর্তের মধ্যে শুকিয়ে কাঠ হয়ে গেছে। পাতাগুলো সব ঝরে পড়ে ছাই হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ বাঁচাইছে রে সেলিম, কিন্তু একটা জিনিস খেয়াল করছস? কি উস্তাদ? তোর হাতের কবজি দিয়ে দেখ। সেলিম তার ডান হাতের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। তার হাতের চামড়ার ওপর গাছের শিকড়ের মতো কালচে বেগুনি রঙের একটা দাগ বসে গেছে। দাগটা ঠিক একটা সাপের মতো তার হাত পেঁচিয়ে আছে। আরিফ বুঝতে পারল, যদিও তারা বেঁচে ফিরেছে, কিন্তু রক্ত সেগুনের অভিশাপ সেলিমকে পুরোপুরি ছেড়ে যায়নি। এই দাগটা হলো সেই অন্ধকার জগতের এক চাবিকাঠি। ফকির বাবা, আপনার দেওয়া কবজ দিয়া জানটা তো বাঁচাইলাম, কিন্তু সেলিমের হাতের এই বিষ তো নামতাছে না। ওরে বাঁচান। হ্যাঁ, রায় বাহাদুরের ক্রোধ খুব কঠিন রে আরিফ। লোভী মানুষের রক্ত পাইলে ওই গাছ তারে নিজের শিকড় বানায় ফেলে। বাবা, আমি তো জানতাম না ওই বাড়িতে হীরা জহরত আছে শুই না মাথা ঠিক আছিল না। আমারে কি গাছ বানায় ফেলবো বাবা? ভয় পাইস না, তবে এই দাগ যদি তোর বুক পর্যন্ত পৌঁছায় তাইলে আর রক্ষা নাই। এইটা কোনো সাধারণ রোগ না, এইটা অশরীরের বিষ। উপায় কি বাবা? যত টাকা লাগে আমি দিমু, আমার ভাইটারে সুস্থ কইরা দেন। আজ পূর্ণিমা, রায় বাহাদুরের বাড়ির পেছনে একটা মরা দিঘি আছে। ওই দিঘির পানি এক সময় পবিত্র আছিল, কিন্তু অভিশাপে এখন শ্যাওলা ধরছে। তোরে ওই দিঘিতে নামতে হইব রে সেলিম। ওই দিঘিতে নামলেই এই অভিশাপ কাটবো। হ্যাঁ, ওই বাড়িতে আবার যাবো? উস্তাদ, উস্তাদ আমি পারুম না। শোন সেলিম, যেইখান থেকে রোগ আইছে সেইখানে ওষুধ আছে। ওই দিঘির মাঝখানে গিয়া 3 বার ডুব দিবি। 3 বার ডুব দেওয়ার সময় মনে মনে তওবা করবি, যেন আর কোনোদিন পরের জিনিসের লোভ না করস। যদি তোর মন পরিষ্কার থাকে তবে ওই পানি তোর গায়ের সব বিষ ধুইয়া নিব। যা, সময় বেশি নাই। প্রায় শেষ রাত, কুয়াশাচ্ছন্ন পরিবেশ। আরিফ আর সেলিম দিঘির ঘাটে এসে দাঁড়িয়েছে। দিঘির পানি কালচে এবং স্থির। সাহস কর সেলিম, আমি ঘাটে দাঁড়ায় আছি, তুই বিসমিল্লাহ বইলা নাও। উস্তাদ, পানিটা তো বরফের মতো ঠান্ডা। মনে হইতাছে কেউ আমার পা ধইরা টানতাছে। আরে ভয় পাইস না, ওইটা মনের ভুল, জলদি ডুব দে। সেলিম বুক সমান পানিতে গিয়ে প্রথম ডুব দিল। সাথে সাথে দিঘির পানি খলবল করে উঠল। দ্বিতীয় ডুব দিতেই তার হাতের সেই কালো দাগটা যেন জ্যান্ত সাপের মতো মোচড় দিয়ে উঠল। উস্তাদ, উস্তাদ জ্বইলা গেল, আমার হাত ছিঁড়া যাইতেছে। থামা যাইব না সেলিম, শেষ ডুবটা দে, জলদি ডুব দে, তওবা কর। সেলিম চোখ বন্ধ করে তৃতীয়বার ডুব দিল। এবার একটা অলৌকিক কাণ্ড ঘটল। পানির নিচ থেকে যেন কালো ধোঁয়ার মতো কিছু একটা বের হয়ে মিশে গেল।
সেলিম যখন মাথা তুলল তখন তার মুখটা অনেক শান্ত। হ্যাঁ, দেখ সেলিম, তোর হাতে দাগ টান নাই, একদম পরিষ্কার। হ্যাঁ উস্তাদ, আমার শরীরটা এখন অনেক হালকা লাগতাছে, মনে হইতাছে বুক থাইকা বিশাল একটা পাথর নাইমা গেল। আলহামদুলিল্লাহ, লোভের 20 ডিগ্রির পানিতে ধুইয়া গেছে। চল, এখন নিজের কামাই কইরা নিজে খামো, পরের বাড়ির সিদ্ধ কি আর নজর দিব না। তারা দুজনে মিলে ভোরের আলোয় গ্রামের দিকে হাঁটতে শুরু করলো। পেছনে জরা জীর্ণ জমিদার বাড়িটা শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরো ভয়ঙ্কর ও মজার ভূতের কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।